ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো জাতীয় শিক্ষানীতি 1986 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের যেটি আজকের পাঠ্য বিষয় সেটি হলো জাতীয় শিক্ষানীতি 1986 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। এই টপিকটি শুরু করার আগে জাতীয় শিক্ষানীতি 1986-র প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নেব। আমরা জানি স্বাধীন ভারতবর্ষের প্রথম কমিশন ছিল রাধাকৃষ্ণন কমিশন, যেটি 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং 1949 খ্রিস্টাব্দে তাদের রিপোর্ট পেশ করে গভর্নমেন্টের কাছে। কিন্তু স্বাধীন ভারতবর্ষের প্রথম জাতীয় শিক্ষানীতি কত সালে রচিত হয়েছিল? সেটি হলো 1968। তাহলে ভারতবর্ষের প্রথম শিক্ষানীতি বা জাতীয় শিক্ষানীতি 1968 সালে রচিত হয়েছিল। কিন্তু আমাদের পাঠ্য হলো জাতীয় শিক্ষানীতি 1986। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতবর্ষে মোট 3টি জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়েছে। প্রথমটি হলো 1968, তারপরেরটি 1986 এবং সব থেকে লেটেস্ট যেটি সেটি হলো 2020, জাতীয় শিক্ষানীতি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এই তিনটি ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে তোমাদের দুটি পাঠ্য রয়েছে। তার প্রথমটি হলো এনইপি 1986 বা জাতীয় শিক্ষানীতি 1986। এই জাতীয় শিক্ষানীতিটি কিভাবে রচিত হলো বা কেন রচিত হলো সেই সম্পর্কে একটু জেনে নিচ্ছি। 1968 সালে ভারতবর্ষে যখন প্রথম জাতীয় শিক্ষানীতি রচিত হলো, সেই প্রথম জাতীয় শিক্ষানীতি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কিছু রেকমেন্ডেশন বা সুপারিশ করেছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই রেকমেন্ডেশনগুলি যথাযথভাবে প্রয়োগ করা হয়নি, তাই শিক্ষার আশানুরূপ ফলটিও পাওয়া যায়নি। পরবর্তীকালে 1985 সালে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, সেই সময় তিনি ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের শিক্ষামন্ত্রীদের নিয়ে একটি সম্মেলন করেন। এখানে দেখো লেখা আছে 1985 খ্রিস্টাব্দে ভারতবর্ষের সেই সময়ের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কি করেন, প্রত্যেকটি রাজ্যের যারা শিক্ষামন্ত্রী রয়েছেন তাদের নিয়ে একটি সম্মেলন আহ্বান করেন এবং সেই সম্মেলনে তারা বলেন, বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হবে। তিনি দেশের সকল চিন্তাশীল ব্যক্তির সহমতের ভিত্তিতে নতুন একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়নের প্রতিশ্রুতি দেন। তাহলে 1985 খ্রিস্টাব্দে রাজীব গান্ধী ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের শিক্ষামন্ত্রীদের নিয়ে যে সম্মেলন করেছিলেন, সেখানে তারা উপলব্ধি করেছিলেন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার যথার্থ উন্নয়নের জন্য আধুনিক এবং প্রযুক্তির সহায়তায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। তাই তারা বলেন সেই সময় যে ভারতবর্ষে একটি নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা খুবই প্রয়োজনীয় বিষয়। সেই উদ্দেশ্যে চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ নামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এই আলোচনার পরিপ্রেক্ষিতে 21শে এপ্রিল 1986 কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি 1986 বা ন্যাশনাল পলিসি অন এডুকেশন বা ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 প্রকাশিত করে। তাহলে কি করছে, 1985 সালের রাজীব গান্ধী দেশের বিভিন্ন রাজ্যের যে তোমার শিক্ষামন্ত্রী রয়েছেন তাদের সাথে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং তারা উপলব্ধি করেন যে আধুনিক এবং প্রযুক্তিবিদ্যার সাহায্যে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই উদ্দেশ্যে নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা খুবই প্রয়োজনীয়। সেই উদ্দেশ্যে একটি প্রতিবেদন প্রকাশ পায়। সেই প্রতিবেদনটা আমাদের জেনে রাখতে হবে। সেই প্রতিবেদনটার নাম হচ্ছে চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। তার পরিপ্রেক্ষিতে 21শে এপ্রিল 1986 ভারতবর্ষের যে জাতীয় শিক্ষানীতি 1986 প্রকাশিত হয় এবং সেই মাসে পরের মাসে অর্থাৎ মে মাসে সংসদের উভয় কক্ষে অর্থাৎ রাজ্যসভা এবং বিধানসভা দুটি কক্ষেই জাতীয় শিক্ষানীতি 1986 পাশ হয়ে যায়। তাহলে এই প্রথম পেজ থেকেই কিন্তু অনেকগুলো এমসিকিউ আসতে পারে। আমরা জানি এমসিকিউ টাইপ কোশ্চেন আমাদের আসবে। তাহলে কি কি আসতে পারে, ভারতবর্ষের প্রথম শিক্ষানীতি কত সালে রচিত হয়েছিল, সেটি তাহলে কত, প্রথম শিক্ষানীতি 1986, এবং কত সালে রাজীব গান্ধী সব শিক্ষামন্ত্রীদের নিয়ে বৈঠক করেছিলেন নতুন শিক্ষানীতি প্রণয়নের জন্য, সেটা 1985 সালে। বা এরকমও আসতে পারে
যখন 1986 সালে ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হলো, সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। এবং তারপরে আসতে পারে সেই সময় যে প্রতিবেদন প্রকাশ পেয়েছিল 1986 সালে, সেই প্রতিবেদনটির নাম কি? সেই প্রতিবেদনটির নাম চ্যালেঞ্জ অফ এডুকেশন, এ পলিসি পার্সপেক্টিভ, বা এরকম বলতেই পারে যে এনইপি 1986 বা জাতীয় শিক্ষানীতি 1986 কোন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রকাশিত হয়? তাহলে নামটা আমাদের মনে রাখতে হবে। এবং তার সাথে প্রশ্ন আসতে পারে একদম তারিখ দিয়ে, যে জাতীয় শিক্ষানীতি কবে প্রকাশিত হচ্ছে? তারিখটা 21শে এপ্রিল 1986, এবং পরবর্তীকালে মে মাসে এই জাতীয় শিক্ষানীতি সংসদের উভয় কক্ষে পাশ হয়ে যায়। এরপর আমরা তাহলে দেখে নেব জাতীয় শিক্ষানীতি সম্পর্কিত বিভিন্ন সুপারিশগুলি। এখানে আমরা দেখছি 1986 সালের জাতীয় শিক্ষানীতি 12টি অংশে বিভক্ত ছিল। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে জাতীয় শিক্ষানীতি কতটি অংশে বা ভাগে বিভক্ত ছিল। মোট অংশ ছিল 12টি। এটা কিন্তু আমাদের প্রশ্ন আসতেই পারে। এই 12টি অংশের নাম পারলে আমরা মনে রাখবো, যদি খুব অসুবিধা হয় তাহলে অন্তত দুটি অংশের নাম মনে রাখতে হবে, প্রথমটি এবং লাস্টটি। প্রথম অংশের নাম ভূমিকা এবং সর্বশেষ অংশের নাম হলো ভবিষ্যৎ। চেষ্টা করব আমরা প্রত্যেকটি অংশের নাম মনে রাখতে এবং কতগুলি অংশ রয়েছে তার নাম মনে রাখতে। তাহলে কতগুলি অংশ? 12টি অংশ। এবং এখন আমরা এই 12টি অংশ এক এক করে আলোচনা করে নেব। প্রথম অংশের নাম হচ্ছে ভূমিকা। জাতীয় শিক্ষানীতির এই অংশে বিশেষজ্ঞরা 1968 সালে শিক্ষানীতি ও তার ফলশ্রুতি সম্পর্কে আলোচনা করে। ভূমিকায় তাহলে কি? ভূমিকাতে ইন্ট্রোডাকশন টাইপ কিছু আলোচনা হবে। এখানে তাহলে কি করছে তারা? 1986 সালের পূর্ববর্তী যে জাতীয় শিক্ষানীতি ছিল, কোনটা ছিল তাহলে? 1968। সেই 1968 এর যে জাতীয় শিক্ষানীতি রয়েছে সেটি সম্পর্কে পর্যালোচনা করছে। তার থেকে কি ভালো পাওয়া গেল, কি মন্দ পাওয়া গেল, সেই সম্পর্কে পর্যালোচনা করছে। যখন নতুন একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হবে বা প্রকাশিত হবে, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা এক্সিস্টিং যে জাতীয় শিক্ষানীতি রয়েছে সেটাকে আলোচনা করে নেওয়া আগে, বা সেটাকে একটু পর্যালোচনা করে নেওয়া। কারণ এক্সিস্টিং যে শিক্ষানীতি রয়েছে সেটি সম্পর্কে যদি আমরা না জানি, তার স্ট্রেংথ, তার উইকনেস সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে নতুন শিক্ষানীতি আমরা প্রণয়ন করতে পারবো না। তারপর হচ্ছে এই অংশে আর যে সকল বিষয়ের সম্পর্কে আলোচনা করা হয় সেগুলি হলো ব্যক্তির উন্নয়ন, কিভাবে প্রত্যেকটি শিক্ষার্থীর উন্নয়ন করতে হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, সেই সম্পর্কে আলোচনা রয়েছে। রাজনৈতিক ও সামাজিক জীবন সম্পর্কে আলোচনা রয়েছে। গ্রাম ও শহরের মধ্যে যে পার্থক্য বা বৈষম্য রয়েছে সেটি কিভাবে হ্রাস করা যায় বা কমানো যায় সেই সম্পর্কে আলোচনা রয়েছে। জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা রয়েছে। অর্থনৈতিক ও কারিগরি বিদ্যা বিকাশ সম্পর্কিত আলোচনাগুলো রয়েছে। তাহলে প্রথম অংশে বা ভূমিকা অংশে কি কি রয়েছে সেটা আমরা জেনে নিলাম। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? যে ভূমিকা অংশে 1986 এর যে জাতীয় শিক্ষানীতি রয়েছে সেটির পর্যালোচনা করা হয় এবং তার ভূমিকা এবং তার ফলশ্রুতি সম্পর্কে আলোচনা করা হয়। এবার আমরা দেখব দ্বিতীয় অংশের নাম কি। দ্বিতীয় অংশের নাম হলো শিক্ষার উপাদান ও ভূমিকা। এখানে কি কি বিষয় সম্পর্কে আলোচনা রয়েছে? সবার প্রথমে রয়েছে সার্বিক বিকাশ। আমাদের শিক্ষার্থীদের সার্বিক বিকাশের উপর গুরুত্ব দিতে হবে। সর্বাঙ্গীন বিকাশ, শুধুমাত্র বৌদ্ধিক না বা শুধুমাত্র দৈহিক না, বৌদ্ধিক, দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, আধ্যাত্মিক, সামাজিক, নৈতিক সর্বাঙ্গীন বিকাশের উপর লক্ষ্য রেখে শিক্ষা ব্যবস্থাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। মানব সম্পদের বিকাশ, প্রত্যেকটি শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ, তাই প্রত্যেকটি শিক্ষার্থীকে এইভাবে শিক্ষাদান করতে হবে যেন তারা ভবিষ্যতে আদর্শ নাগরিক হয়ে উঠতে পারে এবং যথার্থ মানব সম্পদ হয়ে জাতীয় উন্নয়নের জন্য কাজ করতে পারে। 3 নম্বরটি রয়েছে শিক্ষা বিনিয়োগ, অর্থাৎ ফান্ড যেন ঠিকঠাক থাকে। শিক্ষা খাতে যদি যথার্থ পরিমাণে বিনিয়োগ করা না হয় তাহলে কিন্তু শিক্ষার যে এক্সপেক্টেড যে আমাদের এক্সপেকটেশন রয়েছে শিক্ষা ব্যবস্থার কাছ থেকে সেটা কিন্তু ফুলফিল হবে না। তাহলে যথার্থ বিনিয়োগ করতে হবে শিক্ষা ব্যবস্থার ওপর। এরপর আমরা তৃতীয় অংশ যেটা রয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থা, সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে রয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলেছে যে জাতীয় শিক্ষা ব্যবস্থা কি হবে, যে সকলের জন্য শিক্ষার সমান অধিকার, প্রত্যেকটি শিক্ষার্থী জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকে যেন শিক্ষার আলো পায় এবং প্রত্যেকে সমমানের সেম কোয়ালিটির যেন এডুকেশন পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে 2 নম্বর পয়েন্টটি রয়েছে সাধারণ শিক্ষার কাঠামো। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা জানি আগের যে আমরা 3টা কমিশন পড়লাম সেই 3টা কমিশনে কিন্তু আলাদা আলাদা শিক্ষার কাঠামো রয়েছে। রাধাকৃষ্ণন কমিশনে একরকম, মাধ্যমিক শিক্ষা কমিশনে একরকম, কোঠারি কমিশনে একরকম।
প্রত্যেকটি কমিশন যে শিক্ষার কাঠামো দিয়েছে সেই কাঠামোটা মনে রাখতে হবে, এবং জাতীয় শিক্ষানীতি 1986 শিক্ষা ব্যবস্থার কি কাঠামোর কথা বলেছে সেটাও আমাদের মনে রাখতে হবে। এখানে রয়েছে 10+2+3, 10+2+3 অর্থাৎ ক্লাস 1 থেকে 10, +2 হচ্ছে ক্লাস 11-12, এবং 3 অর্থাৎ গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তাহলে শিক্ষার কাঠামো কি 10+2+3। এরপর রয়েছে জাতীয় আবশ্যিক পাঠ্যক্রম। জাতীয় শিক্ষা ব্যবস্থায় একটি আবশ্যিক পাঠ্যক্রম থাকবে। পাঠ্যক্রম হলো আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ভিত্তি। পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয়। পাঠ্যক্রমের দ্বারাই কিন্তু একটি শিক্ষাবর্ষের লক্ষ্যগুলি অর্জন করা যায়। তাই একটি যথার্থ পাঠ্যক্রম রচনা করা হবে প্রত্যেকটি শ্রেণীর জন্য বা প্রত্যেকটি কোর্সের জন্য। এরপর রয়েছে আন্তর্জাতিকতাবোধ, অর্থাৎ ইউনিভার্সালাইজেশন, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিকতাবোধের বিকাশ করতে হবে, যেন তাদের মধ্যে একটি সৌভ্রাতৃত্ব বোধ জন্মায়। এরপর রয়েছে জীবনব্যাপী শিক্ষা। শিক্ষা ব্যবস্থা এমন হবে যেন শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনে উপযুক্ত হয়ে উঠতে পারি, বা জীবনে চলার পথে বা জীবন যুদ্ধে চলার উপযুক্ত হয়ে উঠতে পারে। শিক্ষা হবে জীবনব্যাপী শিক্ষা। এরপর রয়েছে জাতীয় সংস্থাগুলির উপর গুরুত্ব আরোপ। আমাদের যে বিভিন্ন জাতীয় সংস্থাগুলি রয়েছে ন্যাশনাল লেভেলে, সেই সংস্থাগুলো নিজেদের মধ্যে যৌথভাবে কাজকর্ম করবে। এখানে বিভিন্ন সংস্থার কথা আছে, ইউজিসি, এনসিইআরটি, এআইসিটিই, আইসিএই, আইএমসি, এনসিটিই, এনআইইপিএ বা নিপা। তো এরকম বিভিন্ন অনেকগুলো জাতীয় সংস্থা রয়েছে। এখানে শর্ট ফর্ম দেওয়া রয়েছে। প্রত্যেকটি সংস্থার কিন্তু ফুল ফর্ম আমাদের জানতে হবে, এক্সামে আসতে পারে এমসিকিউতে। ইউজিসি ফুল ফর্ম কি, এনসিটিই ফুল ফর্ম কি, এনসিইআরটি ফুল ফর্ম কি, প্রত্যেকটার ফুল ফর্ম আমাদের জেনে নিতে হবে। তোমরা প্রয়োজন পড়লে এই নামগুলো একটু গুগল করবে, সাথে সাথে পেয়ে যাবে প্রত্যেকটির ফুল ফর্ম, এবং সেটা খাতার মধ্যে একটু নোট ডাউন করে রাখবে। এটা তাহলে তোমাদের একটি টাচ দেওয়া থাকলো। এরপর রয়েছে উচ্চশিক্ষা, গবেষণা ও কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য কিন্তু শিক্ষা ব্যবস্থাকে কাজ করতে হবে। এরপর রয়েছে চতুর্থ অংশ। চতুর্থ অংশে বলে যে সাম্যের জন্য শিক্ষা। সাম্য কি? সাম্য হচ্ছে সমতা। শিক্ষা ব্যবস্থাই পারে মানুষের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটাকে মেটাতে, মানুষের মধ্যে সমতা নিয়ে আসতে, যার মাধ্যমে শিক্ষার মাধ্যমেই শিক্ষাই পারে মানুষের বৈষম্য বা মানুষের মধ্যে যে শ্রেণীভেদ আছে সেটাকে মেটাতে। সাম্যের জন্য শিক্ষার যে সুপারিশগুলো রয়েছে সেখানে বলা হয়েছে নারী সমাজের শিক্ষার কথা। নারীদের অগ্রসর হতে হবে আরো। একজন নারী যদি শিক্ষিত হয়, বিবেকানন্দ বলেছে যে একজন পুরুষের শিক্ষিত হওয়ার থেকেও একজন নারী শিক্ষিত হওয়া বেশি প্রয়োজনীয়। কারণ একজন নারী যদি শিক্ষিত হয় তাহলে অটোমেটিকলি তার পরবর্তী প্রজন্মের মধ্যে তারা শিক্ষার আলো পৌঁছে দেবে। এরপর রয়েছে তপশিলি জাতির জন্য শিক্ষা, তপশিলি উপজাতির জন্য শিক্ষা, সংখ্যালঘুদের জন্য শিক্ষা, প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, বয়স্কদের জন্য শিক্ষা ব্যবস্থার কথা। এরপর হচ্ছে পঞ্চম অংশে বিভিন্ন স্তরের শিক্ষার পুনর্গঠনের কথা বলা হচ্ছে। এখানে প্রত্যেকটি স্তর নিয়ে আলাদা আলাদা করে আছে, সেই প্রি প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত। এই পয়েন্টটা কিন্তু 5 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে শিশু কল্যাণ ও শিক্ষা। এটা হচ্ছে তাহলে একদম একদম প্রি প্রাইমারি লেভেল। এখানে বলছে জাতীয় শিক্ষানীতিতে শিশুর সামগ্রিক বিকাশের দিকে লক্ষ্য রেখে পুষ্টি, স্বাস্থ্য, শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, প্রাক্ষবিক উন্নয়ন ইত্যাদি মৌলিক বিষয়ের স্বীকৃতি জানিয়ে সুসংহত শিশু কল্যাণ কর্মসূচিকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রয়োগ করা হবে। তাহলে এখানে শিক্ষার্থীদের শিশু কল্যাণ ও শিক্ষা, এর দ্বারা কি শিক্ষার্থীদের মানসিক, দৈহিক, বৌদ্ধিক, নৈতিক সমস্ত দিকের সুসংহত বিকাশ, এর অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে কিন্তু শিশু কল্যাণ ও শিক্ষার দায়িত্ব দেওয়া হয়। আমরা প্রত্যেকে জানি আমাদের প্রত্যেকের গ্রামে বা শহরে কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। সেই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর ওপর কিন্তু শিশু কল্যাণ ও শিক্ষার দায়িত্ব দেওয়া রয়েছে। এরপর হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার থেকে আমাদের প্রথাগত শিক্ষা শুরু হয়ে যাচ্ছে। স্কুল থেকে 6 বছরে বাচ্চা এসে প্রাথমিক শিক্ষা কেন্দ্রে বা প্রাইমারি স্কুলে ভর্তি হচ্ছে, বা কোনো প্রাইভেট স্কুলে ভর্তি হচ্ছে ক্লাস 1-এ। এখানে কি বলছে, প্রাথমিক শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে দুটি বিষয়ের উপর গুরুত্ব রাখতে হবে। সমস্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তি করা এবং 14 বছর পর্যন্ত তাদের বিদ্যালয়ে রাখতে হবে। অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এবং অবৈতনিক করতে হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে। শুধুমাত্র আমি ভর্তি করলাম, 8 পর্যন্ত ধরে রাখলাম, এদিকে যে শিক্ষা পাচ্ছে তার কোনো কোয়ালিটি নেই, তাহলে কোনো লাভ নেই।
অর্থাৎ শিক্ষার্থীদের স্কুলে ভর্তি করাতে হবে, তাকে 14 বছর পর্যন্ত বিদ্যালয়ে ধরে রাখতে হবে এবং তাকে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে হবে। এরপর রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড, এটা ভিভিআই, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কোথায় রয়েছে, তাহলে জাতীয় শিক্ষানীতি 1986 অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলে, এবং এই অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা রাখতে হবে। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষার উন্নয়নের একটি কর্মসূচি বা কর্মপ্রকল্প। অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের উদ্দেশ্যগুলি হলো দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়ন করতে হবে। আমাদের দেশে যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় রয়েছে, প্রত্যেকটি বিদ্যালয়ের মান উন্নয়নের উপর জোর দেওয়া হয়। শিক্ষা উপকরণ সরবরাহ করতে হবে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। 14 বছর পর্যন্ত শিশুকে বিদ্যালয়মুখী করতে হবে। এগুলো তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ডের বিভিন্ন লক্ষ্য। এর জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। কি কি কর্মসূচি? কর্মসূচি যে স্কুলগুলোতে অন্তত দুখানা ঘর যেন বিদ্যালয়ে থাকে, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেন থাকে, একটা ব্ল্যাকবোর্ড অন্তত থাকে, চক থাকে, বসার জায়গা থাকে, অন্তত 2জন শিক্ষক যেন থাকে কম করে, পানীয় জলের ব্যবস্থা থাকতে হবে এবং শৌচাগার যেন বিদ্যালয়ে থাকে। অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে তাহলে আমাদের বেসিক এই ধারণাগুলো রাখতে হবে যে অপারেশন ব্ল্যাকবোর্ডের কনসেপ্ট দিয়েছে জাতীয় শিক্ষানীতি 1986, এবং অপারেশন ব্ল্যাকবোর্ডে কি কি বলা হয়, যে বিদ্যালয়গুলোতে মিনিমাম 2টা ক্লাসরুম থাকবে, শিক্ষা উপকরণগুলো যথাযথ থাকবে, মিনিমাম 2জন শিক্ষক থাকবে, শৌচাগার থাকবে, জলের ব্যবস্থা থাকবে, এবং 14 বছর পর্যন্ত শিক্ষার্থীদের সেই বিদ্যালয়ে রাখতে হবে কম করে, অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত। এরপর আরেকটা খুব খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেমন অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হয়, ঠিক সেই রকম হচ্ছে উচ্চ প্রাথমিক থেকে বা মাধ্যমিক উচ্চ প্রাথমিক লেভেল থেকে নবোদয় বিদ্যালয়ের কথা বলা হয়। জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষায় সংখ্যাগত বৃদ্ধির অপেক্ষা গুণগত বৃদ্ধির উদ্দেশ্যে দেশের বিভিন্ন অংশে আদর্শ বা নবোদয় বিদ্যালয় স্থাপন করা হয়। তাহলে মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য দেশের বিভিন্ন স্থানে কিন্তু, বিশেষ করে একটু রুরাল এরিয়াতে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটি করে, অন্তত পক্ষে একটি করে নবোদয় বিদ্যালয় গঠন করা হবে। নবোদয় বিদ্যালয়গুলো কিন্তু খুব শহরে তৈরি হচ্ছে না, একটু গ্রাম এলাকার দিকে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের একটু গ্রাম এলাকার দিকে তৈরি করা হয় নবোদয় বিদ্যালয়। এর দ্বারা কিন্তু রুরাল এরিয়ার যে মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদের উন্নয়ন করা হতো। নবোদয় বিদ্যালয়ের উদ্দেশ্য কি? দেশের অত্যন্ত মেধা সম্পন্ন শিশুদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ দেওয়া। নবোদয় বিদ্যালয়তে কিন্তু সকল স্টুডেন্টরা চান্স পায় না, খুব মেধাবী শিক্ষার্থীরা সেখানে চান্স পায়। মোট বিদ্যালয়ের সংখ্যা কি হবে? কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী সারা ভারতে 432টি জেলায় একটি করে আদর্শ বা নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা হবে, অর্থাৎ প্রত্যেকটি জেলায় একটি করে। 432টি সংখ্যাটি মনে রাখতে হবে। যে এরকম প্রশ্ন আসতে পারে, নবোদয় বিদ্যালয়ের কনসেপ্ট কারা দিয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। কোন লেভেলের শিক্ষার জন্য এটা? মাধ্যমিক শিক্ষার জন্য। এটা কাদের জন্য? অত্যন্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য। কতগুলি বিদ্যালয় স্থাপন করার কথা বলে? প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটি করে, 432টি। নবোদয় বিদ্যালয়ের কিছু বৈশিষ্ট্য আমাকে পড়তে হবে, সেগুলো কি? আবাসিক হবে, সেখানে কিন্তু হোস্টেলে থেকে পড়তে হয়, এবং অবৈতনিক। 1/3 সিট হচ্ছে মেয়েদের জন্য রিজার্ভ থাকবে। শিক্ষার্থীদের অন্তত 3টি ভাষা পড়তে হবে। নবম শ্রেণীর থেকে শিক্ষার মাধ্যম হবে হিন্দি অথবা ইংরেজি। এই বিদ্যালয়ে সারা বছর ধরে ধারাবাহিকভাবে মূল্যায়ন হবে, এবং নবোদয় বিদ্যালয়গুলি কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সিবিএসসির দ্বারা কিন্তু পরিচালিত হবে। এরপর দেখবো আমরা উচ্চশিক্ষা সম্পর্কে কি বলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে হচ্ছে শিক্ষার্থীদের সামাজিক, অর্থনৈতিক, নৈতিক, প্রাক্ষবিক ইত্যাদি দিকের বিকাশের উপর গুরুত্ব দিয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট এখানে নেই। তারপর হচ্ছে বিধিমুক্ত শিক্ষা। বিধিমুক্ত শিক্ষা কি? যেসব শিক্ষার্থীরা বিদ্যালয় ছেড়ে দিয়েছে, ক্লাস 8 পর্যন্ত না পড়ে, তাদেরকে আবার শিক্ষালয়ে ফিরিয়ে আনা তো সম্ভব না। তার জন্য তাদের বিকল্প রাস্তা করা, বা যেই শিশুরা ধরো কোনো কাজ করতে চায়, তার জন্য সে প্রথাগত শিক্ষা নিতে পারছে না, তাদের জন্য বিকল্প শিক্ষার ব্যবস্থা করা বা বিধিমুক্ত শিক্ষার ব্যবস্থা করা। ঠিক আছে। এরপর হচ্ছে বৃত্তিমুখী শিক্ষা। বৃত্তিমুখী শিক্ষা কি? শিক্ষার্থীদের এমন শিক্ষা দিতে হবে যাতে তারা কোনো না কোনো বৃত্তির উপযুক্ত হয়ে ওঠে এবং জীবনে চলার পথে উপযুক্ত হয়, অর্থাৎ কোনো একটি কর্মক্ষমতা তাদের মধ্যে বিকশিত করতে হবে। এরপর হচ্ছে মুক্ত শিক্ষা বা দূরগত শিক্ষা। মুক্ত শিক্ষা বা দূরগত শিক্ষা কিন্তু বর্তমানে খুবই প্রচলিত। যারা কোনো
কাজের জন্য উচ্চশিক্ষা নিতে পারছে না, তারা দূরশিক্ষা বা মুক্ত শিক্ষার মাধ্যমে কিন্তু উচ্চশিক্ষা নিতে পারে, ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে। ঠিক আছে, যেমন ধরো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় রয়েছে, বা নেতাজি সুভাষ ন্যাশনাল ইউনিভার্সিটি এরকম রয়েছে, NSOU রয়েছে, এবং তোমার ইগনু রয়েছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এটা খুব ইম্পর্টেন্ট, ইগনুর ফুল ফর্মটা জানতে হবে, এবং ইগনু কবে তৈরি হয়েছে সেটি আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে ইগনু কিন্তু একটি দূরশিক্ষার প্রতিষ্ঠান। এরপর ষষ্ঠ অংশটি রয়েছে কারিগরি ও পরিচালনা শিক্ষা। এটা খুব একটা ইম্পর্টেন্ট নেই, নতুন শতাব্দীতে বা সেই সময় কিন্তু কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা বা পরিচালনার শিক্ষার কিন্তু খুবই প্রয়োজন ছিল। তার জন্য কি যন্ত্রাদির উন্নতি করতে হবে। যখন আমার কারিগরি শিক্ষার উন্নতি করতে হবে, তাহলে সেই শিক্ষা ব্যবস্থায় যে যন্ত্রাদি বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোর উন্নতি করতে হবে, নতুন উদ্ভাবন শক্তি বা গবেষণাকে গুরুত্ব দিতে হবে, সর্বস্তরের দক্ষতা এবং কার্যকারিতা বৃদ্ধি করতে হবে, ম্যানেজমেন্টকে কার্যাবলীও পরিবর্তন করতে হবে। এরপরে যে সপ্তম অংশ, যেটা শিক্ষা ব্যবস্থাকে সক্রিয়করণ। শিক্ষকদের শিক্ষকদের আন্তরিক ও নিষ্ঠাবান বা কর্তব্যপরায়ণ হতে হবে। এখানে শিক্ষকদের শিক্ষা ব্যবস্থার উপর কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কর্মসূচি নিতে হবে যাতে শিক্ষার্থীদের কল্যাণ হয়। প্রতিটি প্রতিষ্ঠানের অনুকূল যাবতীয় সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। এখানে এই দুটা যে অষ্টম অংশ সপ্তম অংশ রয়েছে, এর ভেতর থেকে MCQ আসার চান্স নেই বললেই চলে, আসার কোনো চান্স নেই। এরপর আমরা অষ্টম অংশটি দেখব। অষ্টম অংশের নাম হলো শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস। পারলে কিন্তু প্রত্যেকটি অংশের নাম মনে রাখতে হবে। এখানে অনেকগুলো রয়েছে, সংস্কৃতি পরিপ্রেক্ষিত, মূল্যবোধ শিক্ষা, ভাষা, জাস্ট এগুলো নামগুলো জাস্ট আমাদের মনে রাখতে হবে। এবং NSS কবে তৈরি করা হয় এবং NSS এর যে ফুল ফর্ম রয়েছে সেই ফুল ফর্মটি মনে রাখতে হবে আমাদের, খুব সম্ভবত ন্যাশনাল সোশ্যাল সার্ভিস। তোমরা একটু তবু গুগলে চেক করে নিও NSS এর ফুল ফর্মটা কি, এবং সেটা হচ্ছে 1969। এরপর হচ্ছে নবম অংশ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, নবম অংশটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে শিক্ষকদের কথা বলা হয়। এখানে বলা হয় শিক্ষকদের নিয়োগ পদ্ধতির আমূল পরিবর্তন হবে, শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে, চাকরিতে বিভিন্ন শর্তাবলী থাকবে, শিক্ষকদের কাজের মূল্যায়ন করা হবে, এবং শিক্ষকদের প্রশিক্ষণের জন্য NCT গঠন করা হবে। এর আগে আমরা এই কমিটিটার নাম পেয়েছিলাম, আমি বলেছিলাম না তোমাদের, একটু গুগল করে দেখে নিতে। NCT গঠন করতে হবে। NCT ফুল ফর্মটা আমাদের জানতে হবে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তাহলে NCT গঠন করার সুপারিশ করছে জাতীয় শিক্ষানীতি 1986। এই NCT তৈরি হয় হচ্ছে 1993 সালে, এবং পরবর্তীকালে 1995 সালে সেটি স্ট্যাচুটারি বডি বা সরকারি সংস্থা হয়। তৈরি হচ্ছে 93-তে, এবং এবং তোমার স্ট্যাচুটারি বডি বা সরকারি সংস্থা হচ্ছে 95-তে। এরপর হচ্ছে যে প্রতিটি জেলায় ন্যাশনাল লেভেলে, NCT কিন্তু ন্যাশনাল লেভেলে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অর্থাৎ এটা ন্যাশনাল লেভেলে। এর সাথে প্রতিটি জেলায় একটি করে ডায়েট তৈরি করা হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। প্রত্যেকটি জেলায় অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে এর কাজ হবে কি, ডায়েটের কাজ হবে শিক্ষকদের প্রশিক্ষণ করা। এবং রাজ্য স্তরে SCERT অর্থাৎ স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। প্রত্যেকটি তাহলে আমাদের ফুল ফর্ম কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই ডায়েট, এটা খুব ইম্পর্টেন্ট, খুব আসে। ডায়েট তৈরি করা হয় কবে, 1986। কাদের রেকমেন্ডেশনে তৈরি হয়? ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 এর রেকমেন্ডেশনে তৈরি হয় ডায়েট, এবং এই ডায়েটের ফুল ফর্মটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ন্যাশনাল লেভেলে হচ্ছে NCT, ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে ডায়েট, এবং স্টেট লেভেলে হচ্ছে SCERT। প্রত্যেকটা ফুল ফর্ম এবং কোন লেভেলে কোনটা মনে রাখতে হবে, কাদের রেকমেন্ডেশন সেটাও আমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে দশম অংশ, এখানে শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, যে শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালনা করা হবে। জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থার পরিচালনার জন্য ক্যাবের গুরুত্ব রয়েছে। ক্যাবের মতো রাজ্যে হচ্ছে SABE তৈরি করা হবে। ক্যাবের ফুল ফর্ম আমরা এর আগে পড়েছি, ন্যাশনাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন, বা ইন এডুকেশন, সরি, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। ক্যাবের ফুল ফর্মটা সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন, সেই ফুল ফর্মটা আমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে একাদশ অংশ। একাদশ অংশে সম্পদ এবং পুনর্পরীক্ষার কথা বলা হয়, যে আমাদের শিক্ষা খাতে GDP-র 6%-এর বরাদ্দ করতে হবে কম করে। আমাদের GDP-র 6% শিক্ষা খাতে ব্যবহারের কথা বলা হয়।
এই ক্ষেত্রে যে শিক্ষা খাতে যদি আমাদের বিনিয়োগ বেশি না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের আশানুরূপ ফল পাবো না। ঠিক আছে? এবং বলা হয় যে প্রতি ৫ বছর অন্তর অন্তর কিন্তু এই জাতীয় শিক্ষানীতি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা বা ঠিকঠাক আশানুরূপ ফল করছে কিনা তার জন্য কিন্তু পর্যালোচনা করতে হবে এবং তার ফলাফল কতটা বাস্তবায়ন হলো সেটা কিন্তু যাচাই করতে হবে। এরপর রয়েছে ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যৎ অংশে যে ভবিষ্যতের কিছু কথা রয়েছে যে জাতীয় শিক্ষানীতি 1986 কতটা সফল হলো এবং কতটা তার পরিবর্তন প্রয়োজন, সেগুলো কিন্তু এই ভবিষ্যৎ চ্যাপ্টারটাতে কিন্তু আলোচনা করা হয়। তাহলে আজ আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি 1986 টপিকটি আলোচনা করলাম। এই টপিকটি থেকে তোমাদের এমসিকিউ কি কি ধরনের আসতে পারে সেই সম্পর্কে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। কবে তৈরি হচ্ছে, কারা করছে, সেই সময় কে প্রধানমন্ত্রী ছিল, বা ভেতরে যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, অপারেশন ব্ল্যাকবোর্ড খুব ইম্পর্টেন্ট, নবোদয় বিদ্যালয়, ডায়েট, এনসিটি, এনসিইআরটি, এই বিষয়গুলো বা শিক্ষার যে কাঠামো রয়েছে 10+2+3, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তোমরা যখন টপিকটি পড়বে তোমরা একটু দেখে নেবে যে এই টপিকগুলো থেকে কি কি এমসিকিউ আসতে পারে। তাহলে আজকের টপিকটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।